আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে অসাধারণ একটা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যে গল্পের নাম হচ্ছে পরীর সাথে সহবাস প্রথম পর্ব। এটি একটি অসাধারণ গল্প। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লাগবে। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। আমার নাম মানিক। আমি কিছুতেই ভয় পাই না। আমাদের গ্রামের সাহসী ছেলেদের ভিতরে আমি অন্যতম। একদিন আমার বন্ধুরা আমায় বলে, মানিক, তোর তো খুব সাহস। গ্রামের সকলেই বলে, আজ আমাদেরকেও প্রমাণ দে যে তুই সাহসী পুরুষ। আমি তাদের বলি, কি প্রমাণ চাস তোরা, বল। মানিক, তুই যদি আসলেই সাহসী হয়ে থাকিস তো এক কাজ কর। আমাদের গ্রামে যে আলতাফ চাচার সরিষা ক্ষেতটা আছে না, ওই যে নদীর তীরে, সেই ভয়ঙ্কর সরিষা ক্ষেতটা, গ্রামবাসীরা সকলে যে বলে ওই সরিষা ক্ষেতে প্রতি রাতে পরীদের আনাগোনা চলে। তুই পারলে সেই সরিষা ক্ষেতে একটি রাত কাটিয়ে দেখা পারলে। যদি তুই পারিস তো আমরাও মেনে নেব যে তুই সাহসী পুরুষ। ও, এ ব্যাপার। ঠিক আছে, যদি আমি সেই ক্ষেতের মাঝখানে এক রাত বসে থাকতে পারি, তাহলে তোরা কিন্তু মেনে নিবি যে আমি খুব সাহসী একজন পুরুষ। হ্যাঁ হ্যাঁ, মেনে নেব। কেন মেনে নেব না? তুই আগে কাটিয়ে তো দেখা। ঠিক আছে, আজ রাতেই আমি যাব সেই সরিষা খেতে, আর সারা রাত বসে থাকব। সকালবেলা তোরা এসে আমার ঘুম ভাঙাবি। এখন তো বিকেল হয়ে গেল, আমি যাচ্ছি, তোরা থাক। ওই মানিক, যাবি তো যাওয়ার আগে শুনে রাখ, যদি তোর কিছু হয় তাহলে কিন্তু আমাদের কোনো দায় নাই। কিছু হবে না আমার, তোরা চিন্তা করিস না। তোরা শুধু সকালবেলা চলে আসিস, আর আমার বাবা মাকে গিয়ে বলিস আমি পাশের গ্রামে গান শুনতে গিয়েছি, আজ রাতে বাড়িতে ফিরতে পারব না, এতটুকু বলে দিস। এটা বলে আমি হাঁটা দিলাম আমাদের গ্রামের নদীর পাড় ধরে আলতাফ চাচার সরিষা ক্ষেতের দিকে। ক্ষেতটা আমি চিনি, অনেক বড় একটি সরিষা ক্ষেত, দেখতে অপরূপ সুন্দর সে জায়গাটি। দিনের বেলায় সকলেই সে সরিষা ক্ষেতের আশেপাশ দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু সন্ধে নামার আগে সেখানে আর কেউ থাকে না। গ্রামবাসীরা বলে সেই সরিষা খেতে নাকি অনেকগুলো পরী রাতের বেলায় আকাশ থেকে নামে। এই ভয়ে সেখানে সন্ধ্যের পর আর কেউ যায় না। পরী জিন আছে কি না সেটা আমি জানি না, তবে আমি এগুলো দেখলে ভয় পাব না, এটা আমার বিশ্বাস। আমাকে কোনো জিন পরী ভয় দেখাতে পারবে না। নিজের উপর বিশ্বাস আর বন্ধুদের সাথে জেদ করেই আমি সেখানেই যাচ্ছি। কথা বলতে বলতে আমি সেই নদীর পাড়ে সরিষা ক্ষেতের কাছে চলে আসি। আশেপাশে এখন কোনো মানুষের অস্তিত্ব নেই। আমি সিদ্ধান্ত নিই, সন্ধে তো নেমে এলো, আর কিছুক্ষণ নদীর পাড়ে বসে থাকি। অন্ধকার নামলেই সেই সরিষা ক্ষেতের ভেতরে চলে যাব। আমার হাতে ছিল একটি টর্চ লাইট আর এক প্যাকেট সিগারেট। আমি নদীর পাড়ে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণের ভেতরেই চারিপাশে অন্ধকার নেমে আসে। আমি আস্তে আস্তে সে সরিষা ক্ষেতের ভেতরে চলে যাই। সরিষা ক্ষেতের ভেতরে আসি, আমি দেখতে পাই সরিষা ক্ষেতের মাঝ বরাবর একটা খুব সুন্দর কুড়ে ঘর। আমি ভাবি, হয়তো আলতাফ চাচা দিনের বেলায় যখন সরিষা ক্ষেতে কাজ করে, রোদের তাপ থেকে বাঁচার জন্য সেই ঘরটি তৈরি করেছে। হয়তো দিনের বেলায় এসে সেখানে বসেই দুপুরের খাবার দাবার খায়। আমি আস্তে আস্তে সে কুড়ে ঘরের দিকে এগিয়ে যাই। আমি দেখতে পাই ঘরটার বাইরে একটি হ্যারিকেন চলছে। হ্যারিকেনের আলো দেখে তো আমি অনেক খুশি হয়ে যাই। হয়তোবা আলতাফ চাচা আজকে নিজেও তার ক্ষেতে রাত যাপন করবে। আমি আস্তে আস্তে সেই ঘরের কাছে গিয়ে ডাকি, আপনি কি এখানে আছেন? আমি মানিক। আলতাফ চাচা, ঘরে আছেন নাকি? কিন্তু আমি কারও কোনো সাড়া পাই না। আমি আস্তে আস্তে সে ঘরের ভেতরে যাই। আমি ঘরের ভেতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাই ঘরের ভেতরে একটি চৌকি, আর চৌকির পাশে একটি হ্যারিকেন। হ্যারিকেনের আলোতে আমি দেখতে পাই সে বিছানার ওপরে একটি মেয়ে শুয়ে আছে। মেয়েটি খুব সুন্দর করে সেজে আছে, লাল টকটকে শাড়ি, দেখে মনে হচ্ছে কোনো নতুন বউ। মেয়েটি দেখতে খুবই সুন্দর। মেয়েটি যখন বুঝতে পারে আমি ঘরের ভেতর প্রবেশ করেছি, তখন সে আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে আর আমাকে বলে, এত দেরি হলো তোমার আসতে? আসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। এটা বলে সে তার বুকের ওড়নাটা সরিয়ে ফেলে। মেয়েটি দেখতে এত সুন্দর ছিল যে আমি তার বশে চলে আসি। আমার কি হয়েছে আমি জানি না। আমি নিজে থেকে এসে মেয়েটির দিকে এগিয়ে যাই। মেয়েটির কাছে যেতে মেয়েটি আমাকে ধরে সেই চৌকির ওপরে বসিয়ে দেয়, আর আমার পুরো শরীরে হাত বোলাতে শুরু করে।
একটা পর্যায়ে সে মেয়েটি আমার বুকের ওপরে উঠে বসে। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে, আমি শুধু অবাক হয়ে এগুলো দেখছিলাম। আমি কিছু বলতে চেয়েও যেন বলতে পারছি না। এরপর আমার সাথে কি হলো আমার আর কিচ্ছু মনে নেই। মাঝরাতে আমার যখন ঘুম ভাঙে, আমি দেখি আমার পুরো শরীরে কোনো জামা কাপড় নেই। আমি পড়ে উলঙ্গ, আমার পুরো শরীর ঘেমে গেছে। মনে হচ্ছে আমি অনেক পরিশ্রম করেছি। আমি খুবই ক্লান্ত। তখনই আমার নজরে পড়ে আমার পাশে শুয়ে আছে সেই মেয়েটি। তার শরীরেরও কোনো পোশাক নেই। আমার বুঝতে আর বাকি রইল না কি হয়েছে আমার সাথে। আমি যে এই মেয়েটির সাথে সহবাস করেছি এটা আমি বুঝতে পারি, কিন্তু কে এই মেয়ে আর আমার কিছু মনে পড়ছে না কেন? আমি বুঝতে পারি এখানে থাকাটা বোধহয় আমার জন্যে ঠিক হবে না। আমি সাথে সাথে সে খাট থেকে উঠে ঘরের বাইরে আসতে যাব। তখনই সে মেয়েটির ঘুম ভেঙে যায় আর সে আমাকে বলে, মানিক, কোথায় যাচ্ছ? আমি আমার বাসায় যাচ্ছি। আপনি যা করবেন আমার সাথে এটা কিন্তু ঠিক না। মেয়েটি তখন আমায় বলে, কি ঠিক না? আমি তোমার সাথে করেছি নাকি তুমি আমার সাথে করলে? যাক, সব কথা বাদ দাও। আমি কিন্তু খুব মজা পেয়েছি। এখন থেকে তুমি চাও বা না চাও, প্রতি রাতেই আমাদের মাঝে এগুলো হবে। এটা বলে সে মেয়েটি বিছানা থেকে নেমে দাঁড়ায় আর হাসতে শুরু করে। পুরো ঘর আস্তে আস্তে অন্ধকারে ঘিরে যায়। আমি সে মেয়েটিকে দেখতে পারছিলাম না। আমি সে ঘরের বাইরে চলে আসি। আমি আস্তে আস্তে আমার বাড়ির দিকে আসছিলাম, কিন্তু কি মনে করে আমি আবারও পেছনে ঘুরে তাকাই। আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি সেখানে কোনো ঘর এখন আর নেই। পুরোটাই সরিষা ক্ষেত। কিন্তু এটা কি করে সম্ভব? ওইখানে তো একটা ঘর ছিল। আজকে তো সেই ঘরে এতটা সময় কাটালাম। আমি সেখান থেকে একটা দৌড় লাগাই। আমি যখন নদীর পাড় ধরে দৌড়াচ্ছিলাম তখন আমি দেখতে পাই মধ্যরাতে সে নদীর পানিতে একটি মেয়ে গোসল করছে। আমার পাগুলো থেমে গেল। আমি সেদিকে তাকাই। আমি এই মেয়েটির চেহারা দেখতে পারছিলাম না, শুধু তার পিছনটা দেখতে পারছিলাম। ঠিক তখনই সে মেয়েটি আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখতে পাই এ তো সে মেয়ে যার সাথে আমি এতক্ষণ সেই ঘরে সময় কাটিয়েছি, যার সাথে আমার সহবাস হলো। সে মেয়েটি হাসতে হাসতে আমাকে বলছে, কি, তুমি গোসল করবে না? তুমি কি শোনোনি এসব করার পরে গোসল করাটা অনেক দরকার? আসো, একসাথে গোসল করি। দেখো নদীর পানি কত ঠান্ডা। আমি এগুলো নিতে পারি না। আমার মাথাটা ঘুরিয়ে পড়ে। পুরো শরীর কাঁপতে কাঁপতে আমি মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফিরে আমার বন্ধুদের ডাকি। আমাকে ডাকছে, মানিক, এ মানিক, কি হলো মানিক? আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমার বন্ধুরা আমার সামনে, আর আমি নদীর পাড়ে শুয়ে আছি। আমার পুরো শরীর নদীর পানিতে ভেজা। আমার বন্ধুদের ডাকে আমার জ্ঞান ফেরে। আমি উঠে বসি। আমি যখন দেখি আমার পুরো শরীর ভেজা, তখন আমি তাদেরকে বলি, তোদের মাথা ঠিক আছে? জ্ঞান ফিরছে না বলে তোরা আমাকে পানি দিয়ে পুরোপুরি ভিজিয়ে দেবি? তখন আমার বন্ধুরা আমাকে বলে, আমরা তো কোনো পানি ছিটাই দেইনি, তুই তো মনে হয় নদীর পানিতে গোসল করেছিস। তখন আমার মনে পড়ে গতকাল রাতে ঠিক কি হয়েছিল। কিন্তু আমি তো নদীর পানিতে নামিনি, তাহলে আমাকে নদীতে নিয়ে গেল কে? সেই মেয়েটি। আমার বন্ধুরা আমার কাছে জানতে চায়, কি হলো? তোর তো থাকার কথা ছিল সেই সরিষা ক্ষেতের মাঝখানে, কিন্তু তুই তো নদীর পাড়ে এসে অজ্ঞান হয়ে পড়ে আছিস। খুব ভয় পেলি নাকি মানিক? না না, ভয় পাবো কেন? কোনো ভয় পাইনি। আর অজ্ঞান হয়ে থাকব কেন? শেষ রাতে ঘুম আসছিল না, তাই নদীর পাড়ে এসে ঘুমিয়েছি। এখন আমার ভালো লাগছে না, আমার বাড়িতে যেতে হবে। চল চল। আমি আমার বন্ধুদের সাথে বাড়িতে চলে আসি। আমি কাউকে এই কথাগুলো বলতে পারছিলাম না, আর কেউ আমার এই কথা বিশ্বাসও করবে না। কিন্তু নিজের মনকে বোঝাতে পারছিলাম না কি হয়ে গেল গতরাতে। সারাদিন ব্যস্ততার মাঝে আমি গতকালের কথাগুলো ভুলে গিয়েছিলাম। সেই মেয়েটি যে আমাকে বলেছিল, তুমি চাও বা না চাও, প্রতি রাতে তোমার সাথে আমার সহবাস হবে, সেসব কথা আমি এক পর্যায়ে ভুলেই গিয়েছিলাম। আকাশে দিনের আলো পেরিয়ে রাতের অন্ধকার নেমে এলো। রাতে বাবা মার সাথে খাবার শেষ করে আমি আমার ঘরে চলে যাই ঘুমানোর জন্য। কিন্তু গভীর রাতে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখতে পাই আমার পুরো শরীর ঘেমে একাকার, আর শরীরে কোনো জামাও নেই। তখনই আমার নজর পড়ে আমার বিছানায়। আমার পাশে শুয়ে আছে গতকাল রাতের সেই মেয়েটি। এটা দেখে তো আমি লাফিয়ে উঠি আমার বিছানা থেকে। আমার দেখা দেখি সেই মেয়েটিও ঘুম থেকে জেগে ওঠে, আর আমাকে বলে, কি বলেছিলাম? তুমি চাও বা না চাও, তুমি আমার সাথে এগুলো করতে বাধ্য। তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তোমাকে এত সহজে আমি ছাড়ব না। আমি বুঝতে পারলাম আজ রাতে ও মেয়েটি আমার সাথে সহবাস করেছে। আমি সে মেয়েটিকে বলি, আপনি কে বলুন তো? আপনি কেন এমন করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি?
মেয়েটি তখন হাসতে হাসতে আমাকে বলে, আমি কখন বললাম তুমি আমার ক্ষতি করেছ? তুমি তো আমাকে তোমার প্রেমে পাগল করেছ। যে জায়গায় সে সরিষা ক্ষেতের আশেপাশে বিকেলের পরে কেউ যায় না, সে জায়গায় তুমি রাত কাটানোর কথা ভেবেছ। তোমার এই সাহস আমাকে মুগ্ধ করেছে, তাই তো আমি তোমার প্রেমে পড়েছি। আর সেদিন রাতের পর থেকে আমার মন চুরি করেছ তুমি। তাই তো আমি তোমাকে ছেড়ে যেতে পারছি না, তোমার শরীরকে ছেড়ে যেতে পারছি না। তোমার এই শরীরের স্বাদ আমার অনেক ভালো লেগেছে। না না, এগুলো ঠিক না। আপনি কে, সত্য করে বলবেন। আমি কে জানতে চাও? আমি হচ্ছি মায়াপুরী। আর আমার মায়ায় একবার যে জড়িয়ে গেছে, সে আর কখনোই আমার মায়া থেকে বের হতে পারে না। এটা বলে সে মেয়েটি হাসতে শুরু করে, আর হাসতে হাসতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। চোখের সামনে এই প্রথম কোনো জিন বা পরী দেখলাম। ভয় পাচ্ছি না, কিন্তু আমি খুব চিন্তিত। সে যদি এভাবেই প্রতি রাতে আমার সাথে সহবাস করতে থাকে, তাহলে আমার যে কি হবে আমি বুঝতে পারছি না। আর সে যখন আমার সাথে সহবাস করে, তখন আমার যে কি হয় সেটাই তো আমি বলতে পারি না। কেন আমার তখন কিছুই মনে থাকে না? আমি নিজের অজান্তের সাথে এগুলো করি, নাকি সে নিজের মায়ার মাধ্যমে আমার সাথে এগুলো করে? আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু যে করেই হোক, আমার এসব কিছু বন্ধ করতে হবে। সে পরীটা যেন আমার কাছে না আসতে পারে, এটার একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু কি করে পরিবারকে বলবো এসব কথা? আমি পরিবারকে কি করে বলবো এই যে একটা পরী রাতের বেলায় এসে আমার সাথে সহবাস করে? এটা আমি কোন মুখে আমার পরিবারকে বলবো? আমি সিদ্ধান্ত নেই বাবা মাকে শুরুতে এই বিষয়টা জানাবো না। আগামীকালই মোহাম্মদ ইব্রাহিম হুজুরকে জানাবো। সে আমাদের এই এলাকার মসজিদের ইমাম। সকলেই বলে তার ঈমান অনেক সত্য। সে এই বিষয়ে যদি আমাকে কোনো সাহায্য করতে পারে। পরের দিন আমি ইব্রাহিম হুজুরের সাথে দেখা করতে যাই। হুজুর আমাকে দেখে বলে, আরে মানিক, তোমাকে তো আমি চিনি। তুমি তো আমাদের গ্রামে অনেক সাহসী একজন ছেলে। তোমার কথা অনেকের মুখে মুখে থাকে। হুজুর, আমি আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছি। কি সাহায্য বলো? তখন আমি ইব্রাহিম হুজুরকে সবকিছু খুলে বলি। সপ্তাহখানেক এইভাবেই নজর বলে, ও এ ব্যাপার, আসো আমার সাথে। হুজুর আমাকে নিয়ে তার ঘরে আসে, আর তার কিতাবখানা থেকে একটি ছোট্ট কিতাব নিয়ে আমার কাছে বসে। দেখো মানিক, এই কিতাবটা কোনো সাধারণ কিতাব না। এটা যে লিখেছে, সে অনেক বড় একজন কোরআনে হাফেজ। সে নামকরা একজন কবিরাজ ছিল। তার কাছে অনেকগুলো জিন পরী ছিল। তুমি যে পরীটার কথা বলছো, সেটা হচ্ছে মেঘ পরী। তারা তাদের জীবনসাথী হিসেবে কোনো জিন সম্রাট বা জিন রাজাকেই বিয়ে করে। তবে তারা যদি দেখে কোনো জিন রাজার থেকেও কোনো সাধারণ মানুষের সাহস তাদের থেকেও বেশি, তাহলে একমাত্র তারা কোনো মানুষের প্রেমে পড়ে। দেখো, এই জাতির পরীরা খুব ভালো আর শান্ত স্বভাবের হয়ে থাকে। তবে কেউ যদি তার কাজে বাধা দেয়, তাহলে তারা ভয়ানক হয়ে ওঠে। তখন তাদের আটকানোটা খুব কষ্টকর। তাহলে হুজুর, এখন আমি কি করব? কি করে সেই পরীর হাত থেকে নিজেকে বাঁচাবো? দেখো মানিক, এই বিষয়ে আমার জ্ঞান খুব কম। আমি তোমাকে তেমনভাবে সাহায্য করতে পারবো না। কিন্তু আগামী দুদিন পরে আমাদের এই মসজিদে অনেক বড় একটি জামাতের দল আসবে সিলেট থেকে। তারা 1 মাসের জন্য চিল্লাই বের হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় বড় বড় মসজিদে বভন করছে। আর আগামী দুদিন আমাদের এখানে আসবে। সেই জামাতের প্রধান আমির অনেক বড় একজন ধার্মিক ব্যক্তি, জনাব মোস্তফা। তারা যখন এই মসজিদে আসবে, তখন তুমি আর আমি মিলে তার কাছে এ বিষয়ে সাহায্য চাইব। আমার বিশ্বাস, সে এই পরীর সাথে কথা বলে তোমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু এই দুদিন তোমাকে সাবধানে থাকতে হবে। কোনোভাবেই এই দুদিন তোমার কাছে সেই পরীটাকে আসতে দেয়া যাবে না। আমি 1 বোতল পবিত্র পানি তোমাকে দিচ্ছি। এই পানিটা তুমি ঘুমানোর আগে তোমার খাটের চারিপাশে গোল করে ঢেলে দেবে। এতে সেই পরীটা এই পানি পার করে তোমার কাছে আসতে পারবে না। কিন্তু মানিক, মনে রেখো, সে যখন তার ভালোবাসার মানুষের কাছে আসতে পারবে না, আর তখন সে অনেক রেগে যাবে। সে পাগলামি করতে শুরু করবে, তোমাকে ভয় দেখাতে শুরু করবে। কিন্তু আমার বিশ্বাস, তুমি সাহসী একজন পুরুষ। তুমি এই সব কিছুকে হ্যান্ডেল করতে পারবে। ইনশাআল্লাহ আমাদের জয় হবে। আমি হুজুরের হাত থেকে সেই পবিত্র পানির বোতলটা নিয়ে আবার আমার বাড়িতে আসি। আজ রাতে কি হবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।